আমি যাদের দ্বারা অত্যাচারিত হয়েছি, একটা সময় যাদের যারা আমার পরিবার যা মানে যেভাবে অত্যাচারিত হয়েছে, তারাই তো আজকে রং বদলে বিজেপিতে। দিদি বুঝেননি যে জনজাতির মানুষও মানুষ, আদিবাসী সম্প্রদায়ের মানুষও মানুষ, একজন বাগদি পরিবারের মানুষও মানুষ। নিজের যে স্বপ্নগুলো মরে গেছে তা অন্যকে দিয়ে যদি বাস্তবায়িত করতে পারি, কিছুটা হলো তৃপ্তি হবে, কিছুটা হলো আমার বাবার আত্মার শান্তি পাবে। তিনি কোনো সেলিব্রিটি নন, কিন্তু তার জীবনযুদ্ধের গল্প সিনেমার প্লটকেও হার মানায়। দৈনন্দিন অভাব অভিযোগের সঙ্গে তার লড়াই, তারপর গৃহশিক্ষিকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী, পঞ্চায়েত সদস্য থেকে এবার তিনি লোকসভা ভোটের ময়দানে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগ। মিতালিদি, প্রথমেই ট্রাইব টিভিতে আপনাকে স্বাগত। নমস্কার, আপনাদের সকলকে নমস্কার। মিতালিদি, আমরা জানি যে আপনি হিস্ট্রিতে মাস্টার্স করেছেন, তারপর বিএড করেছেন, এবং এই পড়াশোনাটা করতে আপনাকে অনেক কষ্ট করতে হয়েছে। অভাব ছিল, সেই অভাবের সঙ্গে লড়াই করে আপনি এতদূর পড়াশোনা করেছেন। আরও যেটা জানা গেছে যে আপনি নিজে মাছ চাষ করেন, সেই মাছ বিক্রি করে সংসার চালান। তো এই যে আপনার জীবনের যেই স্ট্রাগল, সেই স্ট্রাগলের গল্প যদি আমাদের দর্শকদের সঙ্গে একটু শেয়ার করেন। দেখুন, আমি একেবারে প্রত্যন্ত গ্রাম, একটা গ্রামের মেয়ে, গোঘাট ব্লকটা গোঘাট 2 নম্বর, আমার বাড়ি ডাটপুর হাজিপুর গ্রাম পঞ্চায়েতে। বাবা মা খুবই কষ্ট করেই মানুষ করেছে। আমরা 4 ভাই বোন, দিদি, দাদা, আমি, ভাই। প্রত্যেককে তখন এখনকার মতো তখন চাষ বন্দোবস্তটা এতটা ছিল না, কারণ একটা ফসলের উপর নির্ভর করতে হতো। তো তখন যেভাবে জীবনযাপন গেছে, বাবা প্রথমে টেলারিংয়ের কাজ করতো। তখন চতুর্দিক বন জঙ্গলে ঘেরা, মা হাতের সেলাই করতো, যে জামা বাবা তৈরি করতো আর সেলাই করতেন। বাবা মা একটা কথা বলতো কি, যে একটু পড়াশোনা করো, চেষ্টা করতো। আমরা দেখেছি মা মুড়ি ভাজছে, মা মুড়ি ভাজতে ভাজতে লাঠিটা বাঁ হাতে আছে, ডান হাতে মুড়ি ভাজছে, এইটা পড়াটা হয়েছে কি না, এভাবে শাসন। তখন এর একটা শাসন তো আলাদা, মা বাবার আলাদা ধরনের ছিল। সেই শাসনটা ছিল বলে হয়তো একটু একটু বড় হতে পেরেছি, কি মানুষ হতে পেরেছি জানি না। তো চেষ্টা করেছি। বাবা অক্লান্ত পরিশ্রম করেছে। বাবা এমন কিছু একটা ঘটনার জন্য, এমন একটা সমস্যায় বাবা পড়লো সংসারের জন্য, বাবাকে সে টেলারিংয়ের মেশিনগুলোকে বিক্রি করতে দিতে হয়েছিল। তারপরে কিছু বাধা, যে আমরা বন্ধক বলি, বন্ধক, সেটা আমরা ছাড়াতে পারিনি। এমনও দেখা গেছে যে 2600 টাকার বিনিময়ে একটা জায়গাকে বিক্রি করতে হয়েছে ওভাবে তাড়নায়। সেই জায়গার থেকে মাকে দেখেছি মাঠে ঘাটে খাটতে যেতে। মা খুব আমাদের জন্য পরিশ্রম করেছে। মা কী করতে বলুন তো, তখন আটাকে ভেজে রেখে একটু গুড় মাখিয়ে রেখে চলে যেত। 4 ভাই বোন, সেটাকে ভাগ করে খাওয়া হতো। এরকম দিনও গেছে। আস্তে আস্তে জানি না, এটা কিন্তু হয়তো ঈশ্বরের কৃপা, যে পড়াশোনাটা টিউশনি করেছি। যখন ধাপে ধাপে একটু একটু করে বড় হয়েছি, মাধ্যমিক পাস করার পর রেজাল্ট 1 থেকে 10-এর মধ্যে আমার থাকতো। আমি বিভিন্ন স্কলারশিপ পেয়েছি, সেটা আমার অনেকটা পড়াশোনার কাজকে আমাকে এগিয়ে দিয়েছে। তারপর উচ্চ মাধ্যমিক যখন আমি এলাম, টিউশনি শুরু করলাম। এভাবে আস্তে আস্তে কিন্তু চলে। তারপর আমার দিদি কিন্তু এর পেছনে, মানে উনিও মায়ের মতো অবদান কম নন। রামকৃষ্ণ মঠ মিশনের যে পল্লী মঙ্গল আছে, ওখানে জুটের কাজ, যে পাটের যে কাজ হয়, ব্যাগটা, ওখানে দিদি ভর্তি হলো। ওখানে আচার টাচার তৈরি করা, সাথে সাথে কিন্তু আমাকেও নিল, দিয়ে ওই কাজের যে পয়সা আমাকে পড়াশোনার জন্য এত উৎসাহ জুগিয়েছে আমার। তারপরে মা উচ্চ মাধ্যমিক হলো। উচ্চ মাধ্যমিকে পড়ার পর পড়বো না এরকম ঠিক সবাই জানেন তো, একটা গ্রামের মহিলার হিসাবে যেরকম চাপ আসে, যে মেয়ে হয়েছে, ছেলে মানেরা চাষে খাটবে, ভাইদিকে অনেকে বলেছে। আমার বাবার অনেক এমন কিছু মানুষ বাবাকে এসে বলেছে যে এই শিশু সম্প্রদায়ের মানুষ, মানে একেবারে নিচে জাতের, তাদের লেবার খাটাটা কাজ, আর মেয়ে বড় হয়েছে মানে বিয়ে দিয়ে দেওয়া হোক। কিন্তু বাবার সেই দিকটা ধ্যান দেননি। বাবা নিখোঁজ হয়ে গেছিলেন। বাবার উপরে এমন মেন্টাল প্রেশার দেওয়া হয়েছিল, তুলে নিয়ে গিয়ে বাবা সে রাতেই পুরো বাড়ি থেকে বেরিয়ে চলে যান, নিখোঁজ। কারা প্রেশার দিয়েছিল?
তখনকার যারা পার্টিতে ছিলেন, সেই সময়কার যারা ছিলেন, পার্টি অফিসে নিয়ে গিয়ে খুব হ্যারাসমেন্ট করা হয়েছিল। কোন পার্টি? এটা সিপিএম পার্টি। বাবা চলে গেল, জোর করে আমাদের একটু জমিকে লিখে দিতে হয়। বাবা মানতে চায়নি, তারপরে বাবাকে কিন্তু বাধ্য হয়ে ওটা করতে হয়েছিল। লেবার স্ট্রাইক করা হয়েছিল, অনেক নির্যাতন, সব এমন কোনো নির্যাতন নেই যে বোধহয় হয়নি। এবং প্রতিবাদ করতাম বলে আমার উপর বেশি নির্যাতন হয়েছে। এমনও হয়েছে যে বাড়িতে এসে বাবা মার সামনে যে নির্যাতন বাবা হয়তো চোখে দেখে সহ্য করতে পারেনি, এরকম ঘটনাও ঘটেছে। খুব প্রতিবাদী, ওই একটু একটু করে দেখে বিশাল প্রতিবাদ। বাবাকে যখন আমরা খুঁজে পেলাম তখন অর্ধমৃত্যু অবস্থা, বাবা তখন আমাদেরকে কাউকে চিনতে পারছেনি। এমন একটা জায়গায় বাবাকে পাওয়া গেল, তখন সে জায়গায় মানে মানুষ যেতে পারতো না। জঙ্গল জঙ্গল জঙ্গল, আজ থেকে কতদিন আগেকার কথা বলো, শুধু জঙ্গল। বাবাকে নিয়ে এসে বাবাকে ডাক্তারি পরিষেবাতে অনেক আস্তে আস্তে বাবা একটু সুস্থ হয়ে উঠল। আমি যাদের দ্বারা অত্যাচারিত হয়েছি, একটা সময় যাদের যারা আমার পরিবার যা মানে যেভাবে অত্যাচারিত হয়েছে, তারাই তো আজকে রং বদলে বিজেপিতে। যে নির্যাতনের শিকার হয়েছেন বামেদের আমলে সিপিএমের সময়, সেখান থেকেই রাজনীতিতে আসার ইচ্ছা তৈরি হয়। একদম একটু সবসময় অন্যরকম ছিলাম, সবসময় একটা অন্যরকম পার্ট। 4 ভাই বোনের মধ্যে সবসময় আমি একটু আলাদা ধরনের। আমি সহ্য করতে পারতাম না, অন্যায় দেখলে আমি সহ্য করতে পারতাম না। মা সবসময় বলতো, তোর জন্য বোধহয় আমাদের এখান থেকে চলেই যেতে হবে, এত কেন, যা হচ্ছে হোক। আমি ওটা পছন্দ করতাম না। কিছু হয়তো বললো, আমি সেখানে গিয়ে ঝাঁপিয়ে গেলাম। এই দিদিকে দেখেও তখন আপনার মনে আগুন জ্বলছে যে প্রতিবাদ করতে হবে, এর জবাব দিতে হবে। দিদিকে দেখে, অনেকটাই দিদিকে দেখে, যে উনি যদি একজন মানুষ হিসেবে প্রতিবাদ করতে পারে, তা আমরাও দেখি না। আমি আমার নিজেকে বাঁচার তাগিদে, আমি আমাদের অত্যাচারটাকে ফিরিয়ে হয়তো আনতে পারবো না, কিন্তু প্রতিবাদটা যদি করে যেতে পারি তাহলে হয়তো মাথা তুলে বাঁচতে পারবো, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। এইভাবেই কিন্তু জীবনযাপন শুরু হয়। আপনি তো এত মেধাবী ছিলেন, এত পড়াশুনো করেছেন, তারপর একটা ভালো চাকরি বাকরি করতে ইচ্ছে করলো না? সেই সময়কার আমি চেষ্টা করিনি তা নয়, আমি জানি না এটা বলার পর আবার কি কতটা আমার উপর আঘাত আসবে বা আমার পরিবারের উপর আঘাত আসবে। আমি সেই সময় অনেক জায়গায় অনেক ইন্টারভিউ দিয়েছি, অনেক জায়গায় দিয়েছি, এবং আমি ফার্স্টও হয়েছি। কিন্তু আমার তার পরক্ষণে আমার বাড়িতে এসে একটা হুমকির আচরণ এসেছে, যে প্যানেলটাকে চেপে দেওয়া হয়েছে, যে ওখানে যেন না কোনো আর এর থেকেও এগিয়ে না যায়। আমি দেখেছি আমার জায়গাকে চোখের সামনে অন্যজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারপর থেকে যখন দেখলাম যে এই ঘটনাটা ঘটছে, সেই জায়গাটাকে আমরা ভেবেইছিলাম যে না, আমাদের যেমন জীবনযাপন এইভাবে আমাদেরকে জীবনযাপন করতে হবে, ওই দিকটার দিকে লাভ নেই। বাকিটা যখন আমি এই পার্টে আবার পড়াশোনা শুরু করে আমি যখন এসেছি, তখন আমার বয়সটা তো অনেকটাই পেরিয়ে চলে গেছে, সেদিকে তো আমি বলতে পারবো না যে আমি কেন পাইনি। কিন্তু আমার যখন পাওয়ার দরকার ছিল আমি পেয়েও আমাকে দেওয়া হয়নি। তবে 10 সালে পেয়েও আমি হারাতে চলেছিলাম আইসিডিএসটা, সেটা আমার সিডিপিএসরা যদি সহযোগিতা না করতেন। কারণ আমার অ্যাপয়েন্টমেন্টটা যখন যায়, আমি ছিলাম না, একজন সাপকাঠি হয়েছিল, আমি দেখতে গেছিলাম। আবার বাড়িতে কিন্তু লোক চলে যাওয়া হয়েছিল। আমার মা খবর পাঠায় যে কিছু মানুষ এসেছে, যে কিছু কাগজ আমার বাড়িতে এসেছে কিনা জানার জন্য। একটা কাগজ আমার আইসিডিএসের অফিস থেকে গিয়েছিল, মা সেটা যত্ন করে রেখে দিয়েছিল। মা কিন্তু ওনারা চেয়েছিলেন, ওনারা গিয়ে বলেছিলেন যদি কিছু মিতালির কাগজপাতি এসে থাকে তাহলে দেন, আমরা চাকরি একটা করে দিতে পারবো। কিন্তু মাকে আমি গর্ভধারিণীর মা কি বুঝে জানি না, সেই কাগজটা কিন্তু তাদের হাতে তুলে দেয়নি। কাগজটা যদি তুলে দিত তাহলে আমার ওই জায়গাটা আমার হারিয়ে যেত। আমি যখন ফিরে এসে দেখলাম আমার 2010 সালে আমি যে পরীক্ষাটা আইসিডিএসের পরীক্ষাটা দিয়েছিলাম, ওই 2010 সালের ওইটা আমার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিযুক্ত অ্যাপয়েন্টমেন্ট। তারপরে অনেক টালবাহানা, ওখানেও অনেক ঘটনা, সে ঘটনার আমি আর আলোকপাত করতে চাইছি না। তারপরে সিডিপি স্যার ডেকে পাঠালেন যে আপনি জয়েন করুন, আমি আছি, আপনি জয়েনটা করুন। তখন আমি জয়েন করেছিলাম। আপনার মাসিক আয় কীরকম পরিবারে? মাসিক আয় আমার তো আমরা 8,000 সামথিং, দিদি আবার একটু বাড়িয়েছেন। দাদা পাই, দাদা ওরকম টাইপেরই পাই, ভাই বোধহয় 9-10 হাজার টাকা পাই। তো সবে মিলে হারলি হয়তো, আর 3 আসছে 24, আমি যদি গড়ে 30 ধরে নিই,
30,000 টাকা মধ্যে আমার ওই 11 জন ফ্যামিলির মেম্বার, তার মধ্যে থেকেই খাওয়া দাওয়া, চাষবাস, ওর থেকেই চাষবাস, ওর থেকে সমস্ত কিছু, রোগ জ্বালা থেকে শুরু করে। দিদি, অনেকেই বিয়ে করে না, বা বিয়েটা এখন বাধ্যতামূলকও নয়, কিন্তু আপনি বিয়ে করেননি কেন? না, ধরুন যখন, যদি সত্যি কথাই বলি, যে টাইমটা, যে সময়টা আমার ওইটা নিয়ে ভাবার দরকার ছিল, সেই টাইমটা ভরপুর অভাব, সেই টাইমটা বাড়িতে অভাব ছিল। আর বাড়িতে আমাদের একটা কথা কি, আমার বাবা মার একটা আমি দেখেছি, গুণ দেখেছি, মেয়ে হয়েছে বলে যে তাকে অন্যরকম চোখে দেখতে হবে, সে যদি নিজের পায়ে দাঁড়াতে পারে দাঁড়াক। তারপর আমি যখন ক্লাস 7-8 পড়ি, আমি তখন কিন্তু মড মিশনের দিকে চলে গেছিলাম। আমি মড মিশন একেবারে, আমি ঠাকুরের দীক্ষিত 7 থেকে 8 পড়ি। কলেজের দিদিদের কলেজে তখন ওই রামকৃষ্ণ সারদা SRS বিদ্যা মহাপীঠেরই একজন মানে প্রফেসর, তিনি দিদিদের ব্যাচকে নিয়ে গেছিলেন, যে একজন আছে মঠে আছে, চল। আমি দিদির সঙ্গে গিয়ে তখনই আমি দীক্ষা নিয়েছিলাম। এবার মড মিশনের দিকে, বাড়িতে যখন কষ্ট থাকে, সেই কষ্টটা তো সবসময় চেপে ধরে রাখা যায় না, তখন মনে হয় যে একটু স্বস্তি, একটু শান্তি, তাহলে একটু চলে যাবে জায়গাকে। এইভাবে সার্বিক করে আজকে 2013 সালে যখন দল বলল যে তোমাকে আসতে। দিদি, আপনি তো প্রচার করছেন, মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন যে আপনাদের সরকারের যে প্রকল্পগুলো রয়েছে তার সুযোগ সুবিধা তারা পাচ্ছে কিনা, কিন্তু আপনিও তো এই সাধারণ মানুষের মধ্যেই বিলং করছেন, আপনারও মাটির বাড়ি, আপনি আবাস যোজনার ঘর অ্যাপ্লাই করেছেন? আবাস যোজনার ঘর অ্যাপ্লাই করেছিলাম, যে কেন্দ্রের সরকারে যে একটা প্রফর্মা গেঁথে দিয়েছিল, যে মোবাইল থাকলে হবে না, এই মোটর বাইক থাকলে হবে না, এই থাকলে হবে না, হবে না পাটে, তাতে করে দেখলাম যে কিছুই হলো না। তো সেই জায়গা থেকে কোনো ফিডব্যাক আমরা পাইনি। রাজ্য সরকারের প্রকল্পের সুযোগ সুবিধাগুলো আপনি নেন, পান? আপনার মা বার্ধক্য ভাতা পাচ্ছে? মা বার্ধক্য ভাতা পাচ্ছে, যেটুকু জমি আছে, যে জমির উপর কৃষক বন্ধু পাচ্ছে, ভাইজিরা স্কুলে পড়ছে, তারা যে SC ST যে স্কলারশিপটা পায়, আমাদের SC স্কলারশিপটা, সেটা পাচ্ছে। আর সাইকেল পেয়েছে। রাজ্য সরকারের প্রকল্প মানুষের বাড়ি বাড়িতে, যেমন অন্যের বাড়িতে যেমন পৌঁছেছে পরিষেবা, আমাদের বাড়িতেও পৌঁছেছে। আপনার মা ওই বার্ধক্য ভাতার টাকাটা দিয়ে কি করেন? মা তো খুব খুশি। মা তো বয়স হয়েছে, 1000 টাকা মানে মায়ের কাছে বিরাট ব্যাপার। মা, আমার মা কেন, আমার মতো মা অনেক মায়ের কাছে ওটা একটা বিরাট একটা আশার আলো বলা যায়, যে মাসের শেষে একটা 1000 টাকা আসবে। বিশেষ করে এখন মানুষের যা রোগ জ্বালার দিকে আগাচ্ছে, তাতে যদিও যেভাবে ওষুধের দামপত্র যেভাবে বেড়েছে, তবু কিছুটা লাঘব। দিদি, আপনি তো কোনো সেলিব্রিটি প্রার্থী নন, আপনার সেই অর্থে কোনো গ্ল্যামার নেই, কিন্তু দল কেন আপনাকে প্রার্থী করলো? আপনার নিজের অ্যানালিসিসটা কি? এটাই তো তৃণমূল কংগ্রেস। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে কাছে টেনে নেয়। কোনো মানুষকে যে ঠেলে ফেলে দেয় এটা নয়, সমস্ত স্তরের মানুষদিকে তিনি কাছে টেনে নিয়েছেন। দিদি বুঝেননি যে জনজাতির মানুষও মানুষ, আদিবাসী সম্প্রদায়ের মানুষও মানুষ, একজন বাগদি পরিবারের মানুষও মানুষ। এইভাবে হয়তো দিদি কিছু ভেবেছেন। ঝর্ণা। আপনি এই মন্দিরে এখানে এসেছেন, হ্যাঁ, খুব জাগ্রত ঠাকুর। ঠিক আছে, দেখুন আমাদের যে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিশ্চয়ই জানেন, তার যে উন্নয়ন তার বাড়িতে বাড়িতে পৌঁছেছে। আপনি কি পেয়েছেন? আপনার বাড়িতে পৌঁছেছে? আমার স্বামী 2 বছর মরেছে, আমি 1 বছর থেকেই আমি টাকা পাই। 1000 টাকা করে পাই। 1000 টাকা করে পান? আপনার বাড়িতে বৌমা রয়েছে না? হ্যাঁ, 2টো বৌমা আছে। বৌমা পায়, একটা টাকা পায়, লক্ষ্মী ভাণ্ডার টাকা পায়। একটা বৌমা লক্ষ্মীর ভাণ্ডার পায়। কত টাকা করে পায়? 500 টাকা করে। আচ্ছা, দিদি তো এবারে 1000 টাকা করে ঘোষণা করেছে, কেমন লাগবে সেটা পেলে? ভালোই হবে, ভালো খুব পেয়েছি আমি।
ছেলেরা তো খেটে খায়, আর এতে টাকাটা পেয়ে আমার ওষুধ পাল্লাটাই খুব উপকার হচ্ছে। আপনি কি জব কার্ডে কাজ করেছিলেন? হ্যাঁ, করেছি। আপনি কি টাকাটা দিদি যেটা বলেছিল আপনি কি সেই টাকাটা পেয়েছেন? হ্যাঁ। তৃণমূল খুব কম মার্জিনে জিতেছিল, একদম কানের গা ঘেঁষে চলে গেছে বলা যায়। এবং এই যে লোকসভা কেন্দ্র তার মধ্যে 4টে বিধানসভায় বিজেপির দখলে রয়েছে। এখানে জিততে আপনি কি কি কৌশল অবলম্বন করছেন? দেখুন, বারবার বলা হয়েছে যে 4টে বিধানসভায় জিতেছে। আমরা দেখতে পাচ্ছি না 4টে বিধায়কের ভূমিকা এবং তারা কি কাজ করেছে। তারা সেই ঘুরে ফিরে দিদিমণির উন্নয়নকে গায়ে মেখে দিদিমণির নামে মিথ্যাচার করে বেড়াচ্ছেন। আর যেটা বললেন যে কান ঘেঁষে বেরিয়ে গেছিল, ওনারা সেই সময় মানুষকে বুঝিয়েছিলেন কিছু ভাঁওতাবাজি কথাবার্তা। বেকারদের বছরে বেকারদের চাকরি দেবো, 15 লক্ষ অ্যাকাউন্টে টাকা দেবো। মানুষ হয়তো সে হাওয়াতে হাওয়া দিয়েছিলেন, কিন্তু মানুষ পরিষ্কারভাবে বুঝে গেছে, বাংলার মানুষ পরিষ্কারভাবে বুঝে গেছে মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া ওনাদের কাছে কিছু নেই। সেই দিদিমণিরই একমাত্র সম্বল, যিনি কোথা দিয়ে কোথা রাখেন, তেনার নাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জিনিসটা কিন্তু প্রত্যেক মা বোনেরা বলছে, প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গেছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন। কিন্তু ওনারা তো যা বলেছিলেন তা একটা কিছু করতে পারেননি, উল্টে কিন্তু নিয়ে নিচ্ছেন। দেখুন, আজকে দিদিমণি 1000 টাকা দিচ্ছে, বাড়িয়েছেন, জনজাতিদের জন্য বাড়িয়েছেন, 1000 টাকা দিচ্ছেন, প্যান আধারের নামে বলে 1000 টাকা আবার নিয়ে নিচ্ছেন। গ্যাসের দাম কোথায় ছিল কোথায় গিয়ে পৌঁছেছে। আধার লিঙ্ক এই ব্যাংক, ওই গ্যাসের সাথে আধার লিঙ্ক করতে হবে। ভদ্রলোক গ্যাসের সাথে আধার লিঙ্ক করতে গিয়ে দেখলো তার 70-80 হাজার টাকা ব্যাংক থেকে উধাও। এই যে ভাঁওতাবাজি, এই যে পরিস্থিতি মানুষ শিকার হচ্ছে, মানুষ কিন্তু একদম মর্মে মর্মে উপলব্ধি করছে তারা কি ভুল করেছিল। এই ভুলটা কিন্তু এবারে তারা কেউ করবে না। বিরোধীরা এখানে আপনাকে খুব হালকাভাবে নিচ্ছে, আর যেহেতু আপনি হেভিওয়েট ক্যান্ডিডেট নয়, এটা আপনার কাছে অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজ? না, বিরোধীরা কি ভাবছে আমার তাদের পেছনে ছুটতে যেহেতু আমাদের লাভ নেই। তারা যা ভাবছে ভাবুক না, তারা অনেক কিছুই ভাবতে পারেন। তার কারণ দমানোর চেষ্টা। আমি প্রথমেই বললাম যে সাধারণ ঘরের মহিলাদের কিভাবে অপমান করা যায়, যদি একটু অপমান করে একটু দমিয়ে রাখা যায়। কিন্তু আমি তো তৃণমূল দলটা করি, তৃণমূল কংগ্রেসটা করি, তৃণমূল কংগ্রেসকে হালকা ভাবাটা তাদের বোধহয় ভুল হবে। তারা কারো ধমকানোও মানেনি, তারা চমকানিও মানেনি। ধমকে চমকে কিচ্ছু করাও যাবে না। ধমকি চমকি কি হালকা করা যায়? আমার ওয়েট যেটুকু আছে সেটুকু, আমার ওজন যদি 52 কেজি থাকে 52 কেজি হবে। আমাকে ফোঁক দিয়ে ওড়াবার যদি চেষ্টা করে সেটাকে আমি বৃথা চেষ্টা। আর এগুলো করছে তাদের পায়ের তলায় মাটিটা শক্ত হয়ে যায়। যেটা ছিল মনে হচ্ছিল যে আমার মাটিটা শক্ত, সেই শক্তটা কিন্তু আর নেই। মাটিটা কিন্তু একদম ফাঁপা হয়ে গেছে, আলগা হয়ে গেছে। বর্ষা এলে এই আরামবাগের একটা অংশের মানুষের বুক কাঁপে। আপনি নিজেও গোঘাটের মানুষ। এখানে বিরোধীরা যেটা ইস্যু করছে যে ঘাটাল মাস্টার প্ল্যানে গোঘাটের কথা উল্লেখ নেই, কি বলবেন? কারণ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দিদি তো যথেষ্টই বলে গেছেন। আর কি না হচ্ছে, ঘাটাল যে অবস্থায় ছিল এখন সে অবস্থায় আছে নাকি? অনেকটা উন্নত হয়েছে। রাজ্য সরকার, আমাদের পশ্চিমবঙ্গ সরকার যা বলছেন তা তো করছেন, কিন্তু ওনারা কি কথা দিয়ে কথা রাখতে পেরেছেন? তাহলে বঞ্চিত করছে কারা? বঞ্চনার শিকার আমরা মানুষজন। কাদের দ্বারা? ওই ভাঁওতাবাজিদের দ্বারা, মিথ্যাবাদী সরকারের দ্বারা। আপনি প্রচারে গিয়ে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আমি প্রচারে গিয়ে যে আমি নতুন কিছু করতে চাই, আমি মহিলা, যে একজন মহিলা, এবং যে জায়গা থেকে উঠেছি সেই জায়গার ডেভেলপমেন্ট করতে চাই। মেয়েদের জন্য তো অনেক কিছু করতে চাই, ভাবনা চিন্তা অনেক কিছু ভেবে রেখেছি। এমন কিছু করে যেতে চাই বর্তমান প্রজন্ম নয়, আগামী প্রজন্মের কাছে যেন একটা দৃষ্টান্ত স্বরূপ। তার কারণ আমার হারানোর কিছু নেই, আমার পাওয়ারও কিছু নেই, আমার তো নিজস্ব কোনো চাহিদা নেই। আমি যদি কিছু দিয়ে যেতে পারি, মানুষের জন্য কিছু রেখে যেতে পারি, এই চেষ্টা আমার সবসময় থাকছে এবং থাকবে। জিতলে প্রথম কি কাজ করবেন আরামবাগবাসীর জন্য? আরামবাগবাসী খানাকুলের জন্য কিছু করার আছে। আরামবাগের ওদিকে দেখুন, চন্দ্রকোনার দিকেও কিছু করার আছে। সমগ্র আরামবাগ প্রথম কি কাজ হবে? 6 মাসের মধ্যে প্রথম কি কাজ করব? আমি যে কাজগুলো চলছিল সেগুলো দ্রুত তাড়াতাড়ি রূপায়ণ করার চেষ্টা করব। যেগুলো চলছে সেগুলো দ্রুত রূপায়ণ করার চেষ্টা করব। এখানে অনেক কোল্ড স্টোরেজ আছে, সেই কোল্ড স্টোরেজগুলো অনেক বন্ধ হয়ে গেছে। কোল্ড স্টোরেজ সংখ্যা বাড়ানোর কোনো উদ্যোগ নেবেন? হ্যাঁ, অবশ্যই। যেহেতু একটা এখানে কৃষি শ্রমজীবী মানুষ, কৃষকের বাসী বেশি, আরও যদি সংরক্ষণ বিষয় করা যায় তাহলে চাষিদের একটা সুবিধা হয়। তার কারণ চাষিরা মাঠ থেকে যদি কাছাকাছি কোনো পরিষেবা পায় রাখার, মজুত করার,
সেটা তো অবশ্যই এক ভাবনা চিন্তার মধ্যেই থাকবে, যেহেতু আমি একজন কৃষক পরিবারে, কৃষকদের জন্য ভাবনা চিন্তা তো একটু আলাদা করেই থাকবে, অন্তরে রয়েছে। প্রধানমন্ত্রী কয়েকজন প্রার্থীকে বেছে বেছে ফোন করছে, আপনাকে কি মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছে বা আলাদা করে কোনো পরামর্শ দিয়েছেন? না, ওনারা দেখানোর জন্য ফোন করছেন, ওনারা তো সবটাই তো লোক দেখানো। লোক একটা নির্বাচন আসলো, আমি একজনকে হ্যালো করে দিলাম, সেটা একটা ইস্যু হয়ে গেল। এটা ইস্যুটা আবার ধোপে টিকে নাকি? কিন্তু যারা সারা বছর থাকে উন্নয়ন নিয়ে মানুষের সাথে আমফানের সময় কোথায় ছিল ওই প্রধানমন্ত্রী? তখন তো কাউকে ফোন করে জিজ্ঞাসা করেননি। যশের সময় কোথায় ছিল? বন্যা যখন খুব বন্যা এসেছিলো তখন কোথায় ছিল? তখন তো ফোন করেননি মানুষজন কেমন আছেন। লোকসভা ভোটের প্রার্থী এবার নতুন করে কিছু স্বপ্ন দেখার চেষ্টা করছেন? সবটাই অন্যের জন্য, মানে নিজের যে স্বপ্নগুলো মরে গেছে তা অন্যকে দিয়ে যদি বাস্তবায়িত করতে পারি, কিছুটা হলেও তৃপ্তি হবে, কিছুটা হলো আমার বাবার আত্মার শান্তি পাবে। কর্মই জীবনের ধর্ম, এই বিশ্বাস নিয়েই নিজের জীবন সংগ্রামে লড়ে যাচ্ছেন আরামবাগের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগ। তার জীবনের অনেক স্বপ্নই মরে গেছে, এখন তিনি স্বপ্ন দেখছেন আরামবাগবাসীর জন্য। তার বিশ্বাস তার এই লড়াইয়ে তিনি পাশে পাবেন এখানকার মানুষকে। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে দেবযানী সরকার, ট্রাইব টিভি, আরামবাগ।